আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। পাকিস্তানে ভারতীয় মদতপুষ্ট 21 সন্ত্রাসী নিহত। ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ। ভারতে মুসলিম ফেরিওয়ালাকে কুপিয়ে হত্যা, বাধ্য করা হতো জয় শ্রীরাম বলতে। 24 ঘন্টার মধ্যে চূড়ান্ত হতে পারে যুক্তরাষ্ট্র ইরান চুক্তি, জানালো পাকিস্তান। যুক্তরাষ্ট্র ইরান আসন্ন চুক্তি নিয়ে আতঙ্কিত ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে 21 জন নিহত হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় মদতপুষ্ট ফিতনা আল খারিজদের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়। এক বিবৃতিতে একথা জানায় দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর। বিবৃতিতে বলা হয়, উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ এলাকা ও তার আশপাশে একাধিক সন্ত্রাসী আস্তানায় অভিযান চালানো হয়েছে। আইএসপিআর জানায়, গত 72 ঘন্টায় প্রচণ্ড গোলাগুলির পর ভারত সমর্থিত ফিতনা আল খারিজের 21 সন্ত্রাসী নিহত হয়েছে। তাদের মধ্যে 4 জন মূল নেতাও রয়েছে। পাকিস্তান সরকার নিষিদ্ধ তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি এবং এর সহযোগী সংগঠনগুলোকে বোঝাতে ফিতনা আল খারিজি শব্দটি ব্যবহার করে। বিবৃতিতে বলা হয়, নিহত নেতারা নিরাপত্তা বাহিনীর সদস্য ও নিরীহ বেসামরিক নাগরিক হত্যাসহ অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। আইএসপিআর জানায়, সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হবেন তিনি। আগামী 30 জুন জেনারেল দ্বিবেদী অবসর নেওয়ার পর একই দিনে নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান অর্থাৎ ভাইস চিফ অব দ্য আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন লেফটেন্যান্ট জেনারেল শেঠ। তিনি পুনের খাদকওয়াসলার মর্যাদাপূর্ণ ন্যাশনাল ডিফেন্স একাডেমি এমডি এর প্রাক্তন ছাত্র। 1986 সালের ডিসেম্বরে তিনি সেনাবাহিনীর অ্যামার্ড কর্পস এ কমিশন লাভ করেন। দীর্ঘ প্রায় 4 দশকের গৌরবময় সামরিক কর্মজীবনে লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠের বিভিন্ন কৌশলগত, অপারেশনাল এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ ক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী রূপান্তরের ক্ষেত্রে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশেষ করে সেনাবাহিনীর আধুনিকায়নের ক্ষেত্রে তার অবদান ব্যাপকভাবে স্বীকৃত। সময়ের সঙ্গে সঙ্গে উদীয়মান প্রযুক্তি এবং ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের প্রয়োজনীয়তার সঙ্গে সামঞ্জস্য রেখে সেনাবাহিনীকে প্রস্তুত করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় কুড়াল দিয়ে কুপিয়ে এক মুসলিম ফেরিওয়ালাকে হত্যা করা হয়েছে। তার পরিবারের দাবি, সাম্প্রতিক সময়ে রাজ্যে ছড়িয়ে পড়া মুসলিম বিরোধী ভীতি ও বিদ্বেষ এই হত্যাকাণ্ডের পেছনে আছে। যদিও পুলিশ এ ঘটনায় এখনো পর্যন্ত ধর্মীয় বিদ্বেষের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেছে। দ্য ওয়ার এক প্রতিবেদনে জানিয়েছে, নিহতের নাম আকবর মণ্ডল। গত 9 জুন তিনি নিহত হন। পরদিন মরদেহ নিজ গ্রাম পুলিশ নিয়ে যাওয়ার সময় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন আকবরের 20 বছর বয়সী ছেলে জুলফিকার। তিনি বলেন, এই ভীতি ও বিদ্বেষের রাজনীতির কারণেই আমার বাবাকে হত্যা করা হয়েছে। দারিদ্র্যের কারণে লেখাপড়া ছেড়ে দিতে হয়েছিল জুলফিকারকে। বাবার মতো তিনিও পুরুলিয়ার বান্দওয়ান এলাকায় ফেরি করে জীবিকা নির্বাহ করতেন। তিনি বলেন, এই হত্যাকাণ্ড পুরো পরিবার ও গ্রামবাসীকে আতঙ্কিত করে তুলেছে। জুলফিকারের দাবি, গত 9 জুন প্রায় 1টার দিকে আকবর মণ্ডল স্টিলের বাসনপত্র নিয়ে ফেরি করছিলেন। এই সময় সুপরিধি গ্রামের একটি বাড়িতে তাকে জোর করে টেনে নিয়ে যাওয়া হয়। সেখানে এক ব্যক্তি প্রথমে লাঠি দিয়ে মারধর করেন। আত্মরক্ষার চেষ্টা করলে কুড়াল দিয়ে আঘাত করা হয়। পরে তাকে ছুরিও মারা হয় বলে জানতে পেরেছেন তিনি। জুলফিকার জানান, দুপুরের দিকে বান্দওয়ান থানার একজন কর্মকর্তা ফোন করে বলেন, আপনার বাবাকে হত্যা করা হয়েছে, দ্রুত হাসপাতালে আসুন। তিনি তখন অন্য একটি গ্রামে ফেরি করছিলেন। হাসপাতালে গিয়ে বাবার মরদেহ দেখে শিউরে ওঠেন। তিনি বলেন, বাবার মাথা ফেটে গিয়েছিল, পুরো শরীর রক্তে ভেসে গিয়েছিল। চিকিৎসকরা বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। জুলফিকারের অভিযোগ, আমাদের দাড়ি থাকার কারণে অনেক সময় জোর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হতো। বলা হতো, এখানে আর ফেরি করে জীবিকা নির্বাহ করতে দেওয়া হবে না। বিজেপি সরকার ক্ষমতা আসার পর থেকেই ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। আমরা সবসময় আতঙ্ক নিয়ে কাজ
করতাম। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। আকবরের স্ত্রী নাজিমা বিবি, মেয়ে জাম্মাতুন খাতুন এবং অন্যান্য স্বজনরা বলেন, আকবর দীর্ঘদিন ধরে একই এলাকায় ফেরি করতেন, ফলে স্থানীয়দের কাছে তিনি অপরিচিত ছিলেন না। জুলফিকারের প্রশ্ন, বাবা নিশ্চয়ই সাহায্যের জন্য চিৎকার করেছিলেন, কিন্তু কেউ এগিয়ে আসেননি কেন? এদিকে পুরুলিয়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন, অভিযুক্ত বিশ্বনাথ মাহাতোকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডটি মাহাতোর বাড়ির ভেতরেই ঘটেছে বলেও জানান তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, আগামী 24 ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্র ইরান চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরপরই শান্তি চুক্তিটি ইলেকট্রনিক মাধ্যমে স্বাক্ষরিত হবে এবং আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। শেহবাজ শরীফ আলোচনা চলাকালীন প্রতিশ্রুতিবদ্ধতার জন্য যুক্তরাষ্ট্র ও ইরানকে ধন্যবাদ জানান। এছাড়া আলোচনায় সমর্থনের জন্য এই অঞ্চলের অন্যান্য দেশগুলোকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আমরা আত্মবিশ্বাসী যে এই ঐতিহাসিক শান্তি চুক্তি স্থায়ী শান্তির জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই আসন্ন সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যম ও নীতিগত বিশ্লেষকদের বরাত দিয়ে জানা গেছে, তেল আবিব এমন কোনো চুক্তির পক্ষে নয় যা এই অঞ্চলের চলমান যুদ্ধের অবসান ঘটাতে পারে। ইসরায়েলি প্রশাসনের কৌশলগত লক্ষ্য ছিল ইরানের বর্তমান শাসন ব্যবস্থার উপর বড় ধরনের আঘাত হানা, কিন্তু যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্ভাব্য চুক্তিটি ইরানের বিদ্যমান শাসন ব্যবস্থাকে অক্ষুণ্ণ রেখেই করা হচ্ছে, যা ইসরায়েলের প্রত্যাশার চেয়ে অনেক কম। এই বিষয়টি এখন ইসরায়েলি গণমাধ্যমে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য লেবানন সীমান্ত ইস্যুটি আরও বেশি কৌশলগত ও জরুরি হয়ে দাঁড়িয়েছে। উত্তর ইসরায়েলের বাসিন্দারা যাতে নিরাপদে তাদের নিজ নিজ শহরে ফিরে যেতে পারেন তা নিশ্চিত করা নেতানিয়াহুর জন্য একটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। আগামী নির্বাচনে টিকে থাকার জন্য এই ইস্যুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে রাজনৈতিক সুবিধা নিশ্চিত করতে এবং নিজের অবস্থান শক্ত রাখতে নেতানিয়াহু চুক্তি চূড়ান্ত হওয়ার আগেই স্থলভাগে সামরিক ও কৌশলগত দিক থেকে যতটা সম্ভব সুবিধা আদায়ের চেষ্টা করছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রিয় দর্শক, আমাদের আজকের বিশ্বের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।